তারেক রহমান সাহেবের স্ত্রীকে দাওয়াত করলেন, তার সন্তানকে দাওয়াত করলেন, তোমার কি স্ত্রী নেই, তোমার কি সন্তান নেই? এই যে স্যুট পরা লোকগুলো বসে আছে টেবিলের এই পারে, তারা চাচ্ছে না যে অস্ত্র উদ্ধার হোক। আমরা গত 17 মাসে যেটা করেছি যে 15 বছরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটা আরো কি করে বাড়ানো যায়। ইলেকশন হোক বা না হোক বিএনপি বড় বিপদে পড়বে, কিন্তু বিএনপি নেতৃত্ব এগুলো বুঝে না। 21-এর বই মেলাটা হবে না, এটা একটা মানে নিপাট আনন্দ। উৎসব হচ্ছে, কিন্তু কি উৎসব জানেন? খুনোখুনির উৎসব। ঝড়ের খবর আগে পায় বড় গাছের ডাল, বানের খবর আগে পায় বিকল্প নেই। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে গণতন্ত্র মানে কি নির্বাচন। এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই আমি একটু মাহবুব কামাল ভাই আপনার কাছে একটু আসতে চাই যে এই যে গতকালকে 11 দলীয় জোট থেকে নানা অভিযোগ দিয়ে তারা বের হয়ে গেলেন ইসলামী আন্দোলন, তারা বলছেন যে আদর্শ থেকে বিচ্যুতি হয়েছে জামায়াত এবং তারা বলছে যে ইনসাফ পায়নি, এমন কিন্তু একটা অভিযোগ করেছে। আপনি কি বলবেন এবং কেন আদর্শ থেকে বিচ্যুতি হচ্ছে দলটি? না, এই যে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো না, এটা তো আইডেন্টিটি পলিটিক্স, পরিচয়ের রাজনীতি এটা। এটা নানা দেশে নানাভাবে এই আইডেন্টিটি পলিটিক্স চলে। যেমন ধরেন ইন্ডিয়াতে হিন্দুত্ববাদ, তারপর ধরেন যে আমেরিকাতে ব্ল্যাক মুভমেন্ট যেটা কৃষ্ণাঙ্গ আন্দোলন, তারপরে যেমন ধরেন ইউরোপে কিছু কিছু দেশে আছে ক্রিশ্চিয়ানিটি বেসড আন্দোলন। এগুলো হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, হ্যাঁ, পরিচয়ের। তো এখন আমাদের এই যে মানে ইসলামী আন্দোলন এবং জামাত যে এক হয়েছিল, এইটা তারা মনে করছিল তারা আইডেন্টিক্যাল, মানে তাদের আইডেন্টিটি এবং তাদের আইডেন্টিটি একই, হ্যাঁ, সেটাই হচ্ছে ইসলামাইজেশন, ঠিক আছে। কিন্তু আবার হয় কি, ধরেন মানে আইডেন্টিটি পলিটিক্সের ইয়েটা কি, বেসিসটা কি, সেটা হচ্ছে যে তাদের একটা কমন ইয়ে থাকে, মানে কি বলে আইডেন্টিটি থাকে বা ইডিওলজি থাকে, এটা ইগনোরিং ব্রডার সেকশন অফ দি পিপুল। ধরেন আমাদের এখানে 18 কোটি লোক আছে না, 18 কোটি লোকের মধ্যে ইসলাম ভিত্তিক রাজনীতি ধরেন যে 2 কোটি লোক করে বা 1.5 কোটি লোক করে। এরা এই বাকি যে 16 কোটি বা 17 কোটি এই লোকগুলিকে তারা ইগনোর করবে, এবং তারা ওই যে তাদের যে 1.5 কোটি 2 কোটি তারা মনে করবে যে এইটাই তাদের, মানে এইটাই সুপ্রিম। ওই সুপ্রিমেসি তারা অন্যদের উপর চাপাই দিতে চায়। সো আইডেন্টিটি পলিটিক্সের একটা বেসিস হচ্ছে দে ইগনোর দ্য ব্রডার সেকশন অফ দ্য পিপুল। যেমন ধরো আমেরিকাতে যে হোয়াইট যারা, ব্ল্যাক যারা, ওদের সংখ্যা তো কম, কিন্তু ওরা আবার অন্যদের হোয়াইটদেরকে ইগনোর করবে, তাদেরকে পার্সু করবে। বা ইন্ডিয়াতে ধরেন কত কোটি মুসলমান আছে, ধরেন যে 20-30 কোটি মুসলমান আছে, কিন্তু হিন্দুত্ববাদ এদেরকে ইগনোর করবে। এখন কেন ভাঙলো? এইটা হচ্ছে দেখেন, মানে ইসলামের তো নানা সেক্ট আছে না। যেমন ধরেন যে এমনও আছে যে নামাজ পড়ার প্রক্রিয়া নিয়েও কিন্তু মানে আছে, নানা মত। যেমন ধরেন কেউ এইভাবে আপনার ধরে, কি বলে, হ্যাঁ, আবার কেউ আবার এইখানে করে, হ্যাঁ, কেউ মাজারের কি মাজার সংস্কৃতির পক্ষে, কেউ মাজার ভাঙার পক্ষে। তারপরে ধরেন যে নানা রকম এই যে মানে কাদিয়ানি বলেন, ওই যে কি নানা রকম সেক্ট আছে না। তো এখন এই সেক্টগুলো যখন এই কি বলে যে 11 দল যখন গঠিত হয়েছিল, তখন এগুলি যার যার যে নিজস্ব এগুলো কম্প্রোমাইজ করা হয়েছে, কম্প্রোমাইজ করে একটা এলসিএম দাঁড় করেছে, মানে লসাগু, হ্যাঁ, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা দাঁড় করে একটা ফ্রন্ট হইল। এখন দেখা গেল কি যে এই বিভেদগুলো কিন্তু যত না আদর্শগত, তার চেয়ে বেশি আবার ইমিডিয়েট স্বার্থগত। যেমন ধরো এমনও হইতে পারে যে সিট ভাগাভাগি নিয়ে হয়তো তাদের মধ্যে কোনো কম্প্রোমাইজ হয় না। এটা তো জামাত মানে সবার সাথে আলোচনা করেই তো এভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, এককভাবে তো আর নেয়নি না। বুঝলাম তো, পরবর্তীকালে যখন এটা সিদ্ধান্ত হয়েছে যে তার পরবর্তীকালে নিশ্চয়ই কোনো ডিবেট হয়েছে, কোনো ধরনের কনফ্লিক্ট দেখা দিছে। অথবা এমনও হইতে পারে যে জামাত যেভাবে ইসলামকে পার্সু করতে যাচ্ছে, এই চরমনাইরা তাদের পার্সুয়েশনটা একটু ভিন্ন, তাই না? সেইটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ এখানে নির্বাচন কেন্দ্রিক কোনো কীভাবে স্বার্থের দ্বন্দ্ব আছে। ফলে এইটা শুনেন, এই আইডেন্টিটি পলিটিক্সটা এইটা থাকবেই। যেমন ধরেন যে আপনার এই যে জেন্ডার ভিত্তিক যারা রাজনীতি করে না, এটা কিন্তু আইডেন্টিটি পলিটিক্স, যে মানে নারীবাদকে করতে গিয়ে আবার পুরুষতন্ত্রকে আন্ডারমাইন করা হয়। তারপরে ধরেন পাহাড়ি সমতল, পাহাড়িদের একটা আইডেন্টিক্যাল পলিটিক্স আছে। তো এইটা এখন কথাটা হচ্ছে যে এই যে কি বলে যে জামাতের সঙ্গে যে অন্যদের যে আইডেন্টিটি পলিটিক্স, হ্যাঁ, সেইটা
আপনার এই নির্বাচনের স্বার্থকেন্দ্রিক যে দ্বন্দ্ব, সেইটাই এটাকে ভাগ করছে। এটা আমার মূল্যায়ন আর কি। এখানে কোনো মানে ইসলামাইজেশনের যে মূল স্পিরিট, হ্যাঁ, সেইখানে কোনো ডিবেট হয়েছে বলে আমার মনে হয় না। জি, আমি আসবো আপনার কাছে আরো একবার। রনি ভাই, একটু আসতে চাই আপনার কাছে। নির্বাচনের বাকি তো আর মাত্র কয়েকদিন, মানে 1 মাসও নেই। তো সেক্ষেত্রে এই যে মিডনাইট নির্বাচনের সংখ্যা কেন প্রকাশ করা হচ্ছে? প্রথমত হলো কি যে নির্বাচনটা অতীতে যেভাবে হয়েছে তাতে আমাদের দেশে ভালো নির্বাচন হওয়ার চাইতে মন্দ নির্বাচন বেশি হয়েছে। আর মন্দ নির্বাচনের ক্ষেত্রে ধরুন গতবার যে নির্বাচনটা হলো সেটা 24, তো 24-এর নির্বাচনেরটা এত খারাপ হয়েছে যেটা 18-র যারা নির্বাচনে কুশীলব ছিল তারা কল্পনাই করতে পারেনি যে 24 এত খারাপ হবে। আবার 18 মানে সনে সব খারাপের সংজ্ঞা পার করে ফেলেছে। রাইট, আবার 18 সনে নির্বাচনটা এত খারাপ হয়েছে, 2014 সনে যারা নির্বাচনে খারাপ কাজ করেছে তারা কল্পনাই করতে পারেনি যে এরকম একটা খারাপ নির্বাচন 18 সনে হতে পারে। 86 সনে এরশাদ, মানে উনি তো খারাপ নির্বাচন করেছেন 86-88 সনে, তো সেই এরশাদ সাহেব এসে 14-তে 18-তে 24-এ তিনি রীতিমতো বেকুব হয়ে গেছেন যে হাউ ইট ইজ পসিবল, এও সম্ভব এই বাংলাদেশে। তো আমাদের দেশের যারা রাজনৈতিক দলগুলো তারা খুব ভালো করে, যেটাকে সংস্কৃতি বলা হয় কালচার, ভালো কালচার সাধারণত সাস্টেন করে না, আর এটা মানে প্র্যাকটিস না করলে এটা থাকে না, চলে যায়। আর মন্দ যে বিষয়গুলো সেগুলো প্র্যাকটিস করতে হয় না, এইগুলো অটো জেনারেট হতে থাকে। ফলে ওই যে রাতের ভোট, ব্যালট বাক্স ছিনতাই, ভোট জালিয়াতি থেকে শুরু করে ভোট সংক্রান্ত যত অনিয়ম অতীতে হয়েছে, এটা আগামীতে সুযোগ পেলে শুধু খারাপ হবে না, অতীতের সবগুলোর সাথে বেশি খারাপ হবে। এটা হলো স্বাভাবিক ফেনোমেনা। তো সেই কারণে জামাতে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তো এখন এই সময়টাতে খুব দুঃখের মধ্যে আছেন, তাদের কষ্টের কোনো সীমা নেই। আপনি যদি একবার কাউকে কোলে তুলেন, তারপর আবার কোল থেকে নামিয়ে দেন, একজন লোকের সামনে আপনি পোলাও কুরমা দিলেন, একটু পরে আবার তার সামনে থেকে পোলাও কুরমা নিয়ে সামনে কতগুলো গোবর দিয়ে দিলেন যে তুমি গোবর খাও, তখন ওই লোকের জন্য আসলে মৃত্যু, সে মনে করে আল্লাহ এই ঘটনা ঘটার আগে যদি আমার জীবনে মৃত্যু হতো তাহলে ভালো হতো। তো গত 17 মাস যাবৎ যখন জামাতের লোকজন যমুনাতে যেতেন, ওখানে সানাই বাজত, নহবত বাজত, ওখানের কোকিলরা গান গাইতো, বাগানের যত গোলাপ সেগুলো সব ফুটতো, অধীর আগ্রহে সেই যমুনার সবাই আহলান ওয়া সাহালান, আসুন আসুন হুজুর আসুন, এভাবে জামাতের লোকদেরকে পাত্তা দেওয়া হতো। তো সেই জায়গাতে জনাব তারেক রহমান সাহেব গেলেন, তার স্ত্রী গেলেন, তার সন্তান গেলেন, এখন সপরিবারে গেলেন। এখন জামাতের আমির তার স্ত্রীর কাছে কিভাবে মুখ দেখাবে বলেন তো, যে তুমি 17 মাস এত সার্ভিস দিলা, এত কিছু করলা, তো তুমি এতবার গিয়ে সেই যমুনাতে গিয়ে এত ভালো ভালো খাবার খেলে, হ্যাঁ, অত সুন্দর করে একজন, মানে যে কোনো রাজদরবারে যাওয়ার মধ্যে একটা আলাদা একটা আর্ট আছে। তো স্ত্রীরা বলে যে তো তুমি সেখানে গেলে, আমাকে তো নিয়ে গেলে না, অথবা ইনুস সাহেবকে তুমি এত সার্ভিস দিলে, তো তিনি তারেক রহমান সাহেবের স্ত্রীকে দাওয়াত করলেন, তার সন্তানকে দাওয়াত করলেন, তোমার কি স্ত্রী নেই, তোমার কি সন্তান নেই? তো এখন বেচারা চিন্তা করেন, এই ধরনের কথাবার্তায় তাদের তো ভীষণ রকম মন খারাপ। একইভাবে চরমনায়েরও ওই একই সমস্যা হয়ে যাবে। তো এই বিভিন্ন কারণে হলো কি আমাদের সমাজের মধ্যে না একটা ফ্রাস্ট্রেশন ছড়িয়ে পড়েছে। এই ফ্রাস্ট্রেশন থেকে কি জামাতের আমিরের এমন সংখ্যা যে? না, ফ্রাস্ট্রেশন থেকে নয়, ফ্রাস্ট্রেশন তিনি তার অভিজ্ঞতা থেকে এই কথাটা বলেছেন। তো এই কথাটা ওনার অনেক আগেই বলা উচিত ছিল এবং উনি বলতেন, কিন্তু যেহেতু তিনি একেবারে ঘরের মানুষ ছিলেন, উনি মনে করতেন যে এই ধরনের কথা বললে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইজ্জত হানি হবে, তিনি বিব্রত হবেন, তার কষ্ট হবে, তিনি তার বন্ধু বা তিনি তার যে মাহবুব, সেই মাহবুবকে তিনি কষ্ট দিতে চাননি, না দেওয়ার কারণে এই কথাগুলো তিনি গোপন রেখেছেন। কিন্তু আমরা যারা মাহবুব নই তারা প্রথম দিক থেকে আমরা কিন্তু এই আতঙ্কিত যে এইবারে নির্বাচনে নির্বাচন না হওয়ার সম্ভাবনাগুলো কী কী আছে সেগুলো বলতাম, আর নির্বাচন যদি হয় সেখানে কী কী ম্যানিপুলেশন হতে পারে, কী কী ভোট ডাকাতি হতে পারে আমরা বলে আসছি। ফলে জামাতের আমিরের মুখ থেকে, তার পবিত্র জবান থেকে এই প্রথম আমাদের মতো দুর্মুখ যারা, তাদের একটা বক্তব্য তার মুখে শোভা পেল, এজন্য তাকে আমরা স্বাগত জানাচ্ছি, আহলান ওয়া সাহালান। জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আরও একবার। মাহবুব ভাই, একটু আসতে চাই যে নির্বাচন যেটা বলছিলাম যে আর মাত্র কয়েকদিন বাকি, 1 মাসেরও কম সময়,
এর মধ্যে যে বিগত অভ্যুত্থানে আমরা দেখেছি যে অস্ত্র লুট হয়েছে, সে অস্ত্র লুট না করে আবার দায়মুক্তি দেওয়ার একটা অধ্যাদেশও জারি করেছেন, মানে এটা কতটুকু প্রয়োজন ছিল এই সময়ের জন্য? না, প্রথম কথা যে এই যে আমরা কমপ্লেনগুলো করতেছি না, এই কি লাভ? মানে আমাদের কমপ্লেন কি কেউ শোনে? মানে এই যে বলে যাচ্ছি আর কি, হ্যাঁ, বাংলাদেশ একটা অদ্ভুত সমাজ, এখানে কমপ্লেন করার কোনো জায়গা নাই, মানে সলিড কোনো জায়গা নেই, থাকলেও আপনার এটার কোনো সুরাহা হয় না, হ্যাঁ। অথচ আমরা ট্যাক্স দিই, কিন্তু আমরা ট্যাক্স দিচ্ছি, আমার কমপ্লেন শোনা তার দায়িত্ব, হ্যাঁ। ওয়েস্টে কী হয়, ধরেন যে কমপ্লেন ফেলার জন্য এই যে আমাদের পোস্টাল ডিপার্টমেন্টের যে চিঠি ফেলার যে বক্স, এরকম আছে বক্স, মানুষ কমপ্লেন ফেলে, অভিযোগ টাইম টু টাইম এগুলো অ্যানালিসিস করা হয় এবং সেটা রেমেডি করা হয়। আমাদের এখানে এই সিস্টেমই নাই। একটু বলে নেই, মানে আমি একটু ছড়াই ছিটাই। আমি একবার একটা বই কুরিয়ার করতে দিচ্ছি আমার পিয়নকে, তো সে কুরিয়ার করে এসে আমাকে স্লিপটা দিচ্ছে। তাই বলে তুমি এটা আমাকে দিচ্ছ কেন, এটা দিয়ে আমি কি করব? এইটা দিয়ে আমি বই যদি না পৌঁছায় আমি কিছুই করতে পারি, আমার কমপ্লেন করার জায়গা নাই, থাকলেও এই বই আমি পাবো না। সুতরাং এটা আমার ভাগ্য, যদি বইটা পৌঁছে তাহলে এটা আমার ভাগ্য, না পৌঁছলে এটা আমার দুর্ভাগ্য। এবং বাংলাদেশে দেখেন সবার মূল্যায়ন হয়, সমালোচকদের কোনো মূল্যায়ন নাই। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, হ্যাঁ। দ্যার ইজ নো স্ট্যাচু ইরেক্টেড ফর দি ক্রিটিক্স। সবার মূর্তি আছে, দেখবেন ভাস্কর্য আছে, কোনো সমালোচকের স্ট্যাচু দেখছেন টু অনার দেম? না। ওয়েস্টে কিন্তু আছে, এটা বাংলাদেশে কিন্তু না না না, সমালোচকদের কোনো মূল্য নাই, একেবারেই মূল্য নেই। তারা মনে করে নিন্দুক, সমালোচকদের মনে করে নিন্দুক। ফলে এগুলি বলে লাভটা কি? বেকার, এদের কোনো কাজ নাই। আচ্ছা শুনেন, যেমন আমি তো রবীন্দ্রনাথের চেয়ে প্রমথনাথ বেশিকে বেশি মূল্য দিই, কারণ উনি রবীন্দ্রনাথকে নানাভাবে সমালোচিত করছেন, ঠিক আছে। মহিতলাল মজুমদার, এগুলো সমান মূল্য পায় আমার কাছে। আরে যাই হোক, দেখেন এই যে অস্ত্র না, এইটা কেন উদ্ধার হচ্ছে না? এটা রকেট সায়েন্স না, ইটস এ কমন সেন্স প্রপোজিশন, হ্যাঁ। কমন সেন্স দিয়ে বোঝা যায় কেন অস্ত্র হচ্ছে না। একটা দেখেন, এই যে পৃথিবীতে যত এভিল ওয়ার্ক হয় না, এভিল ওয়ার্কস আর নট ক্যারিড আউট বাই দ্য গানম্যান উইথ শ্যাবি ড্রেস, দিজ আর ক্যারিড আউট বাই পিপল উইথ স্যুটস সিটিং বিহাইন্ড এ ডেস্ক। এই যে অপকর্মগুলি যে হয়, এই যে মানে অস্ত্রভিত্তিক, এগুলি কিন্তু গানম্যানরা করে না, মানে মলিন ড্রেসের গানম্যানরা করে না। কারা করে? মূলে কারা? স্যুট পরা কিসের ছদ্মবেশে? স্যুট পরা ভদ্রলোকরা যারা ডেস্কের এই পাশে বসে থাকে, তারা ডিসাইড করে যে সমাজ কিভাবে চলবে, তারাই গানম্যানকে ডিকটেট করে, ঠিক আছে। গানম্যানের কোনো দোষ নাই, ঠিক আছে। তো কেন অস্ত্র উদ্ধার হচ্ছে না? যে এই যে স্যুট পরা লোকগুলো বসে আছে টেবিলের এই পারে, তারা চাচ্ছে না যে অস্ত্র উদ্ধার হোক। এটা না চাওয়ার কারণটা কি হতে পারে, আপনার পর্যবেক্ষণ কি বলে? আরে এই সোসাইটিকে রেস্টলেস করার জন্য একটা পরিকল্পনা চলতেছে। এই সোসাইটি যাতে অস্থির থাকে, এই সোসাইটি যাতে সুস্থির হতে না পারে, এই সোসাইটিতে যাতে রাজনীতির জটিলতা মানে জট যাতে না খুলে, এরকম একটা গ্রুপ কিন্তু আছে, হ্যাঁ, যারা এই ধরনের অস্থিরতা চায়। তারা করতেছে না। অথবা নির্বাচনকে ডোমিনেট করার জন্য, নির্বাচনে ম্যানিপুলেশনে মানে ওই এটাকে বল প্রয়োগ করার জন্য হইতে পারে। আমি তো অনেকদিন আগে বলছি, এটা টকশো দিয়ে বলছি, দেখেন আমরা এই 2018-তে দিনের ভোট রাতে হইতে দেখছি, তাই না? কিন্তু আমরা বুথ ক্যাপচার কিন্তু দেখি নাই। হ্যাঁ, এটা আমারও একটা প্রশ্ন আপনার কাছে থাকবে যে এবার কি বুথ ক্যাপচার হইতে পারে। আমি তো বললাম সেই অস্ত্র দিয়ে হবে। আমি বলি যদি আন্ডারস্ট্যান্ডিং এর নির্বাচন না হয়, আমি নির্বাচনের ব্যাপারে 3টা প্রেডিকশন করছি। 12 তারিখে নির্বাচন হবে না। 2, যদি অ্যারেঞ্জমেন্টের ইলেকশন হয় তাইলে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, আর যদি পৃথক ইলেকশন হয়, হ্যাঁ, তাইলে ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি। আমাদের ইতিহাসে সর্বনিকৃষ্ট ইলেকশন হবে যদি আন্ডারস্ট্যান্ডিং এর, মানে এই যে ঠিক আছে আপনি এতটা আমি এতটা, আপনি আমার 5টা মন্ত্রিত্ব লাগবে। কেন হয়েছে না? 2001-এ হয়েছে না, 2টা মন্ত্রিত্ব পায় না জামাত, এবার হয়তো 5টা চাবে, এনসিপি 2টা চাবে। এই ধরনের যদি একটা অ্যারেঞ্জমেন্ট হয়, এটা ভালো, মানে এটাকে আমি ভালো বলছি না, এটা তো আমি দামি নির্বাচন, একই কথা তো হইলো, তাই না? 24-এর মতোই তো এটা হবে। কিন্তু এরকম যদি হয় তাহলে একটা শান্তিপূর্ণ হবে। বাট যদি পৃথক হয় আর কি, তাইলে ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন। আপনি এটা লিখে রাখতে পারেন।
এবং দেখেন ইন্টারেস্টিং, মানে আমাদের চিফ অ্যাডভাইজার বলছে না উৎসব মুখর নির্বাচন হবে, ইতিহাসে সেরা নির্বাচনের কথা উৎসব মুখর বলছেন তো। উৎসব হচ্ছে, কিন্তু কি উৎসব জানেন? খুনোখুনির উৎসব। খুনোখুনির উৎসব চলতেছে, যেখানে সেখানে মানে লাশ পড়তেছে, যেখানে সেখানে রক্তাক্ত হচ্ছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে চ্যালেঞ্জ করছে, তাকে টেনে হিস্ট্রি আহত করে হাসপাতালে পাঠায় দিছে। তারপর ওইটা সত্যি কিনা যায় না, এর যুগে তো সব কিছু বিশ্বাসও করা যায় না। এক যুব দলের কর্মী নাকি সে ওই মানে ফিলিং স্টেশনে ওই তেল দিছে, টাকা চাইছে, পরে তাকে নাকি পিষে মেরে ফেলছে। হ্যাঁ, এরকম একটা দেখলাম আর কি, জানি না এটা সত্য কিনা। তো যাই হোক, এই যে চলতেছে মানে খুনোখুনি, আক্রমণ, প্রতি আক্রমণ, হ্যাঁ, এগুলো কি ইন্ডিকেট করে? মানে নির্বাচন বানচালের কোন ইন্ডিকেট করছে কিনা? শুনেন, নির্বাচন আমি শুনেন বলি, জি, please. নির্বাচনকে কোয়েশ্চেনেবল করছেন প্রথমে চিফ অ্যাডভাইজার হিমসেলফ। ঠিক আছে, আমি বলি একটু সময় দিয়ে। হ্যাঁ, সেটা হচ্ছে যে উনি কয়েকদিন আগে বললেন, বেশ কয়েকদিন হয়ে গেছে, যে নির্বাচনের সময় ষড়যন্ত্র হতে হবে। ঠিক আছে, ষড়যন্ত্র হতে পারে। আচ্ছা, উনি কেন এটা বলবেন? এটা উনি কেন বলবেন? উনি তো পাগলারে বলতেছেন শাকো নারাইস না, এগুলো তো বলার দরকার নাই। তখন কিন্তু পরিস্থিতি এত খারাপ ছিল না। তখন আমি একটা পোস্ট দিছি, ওই যে কি বললে যে জীবনানন্দ দাশের, সেটা হলো জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। আমরা জ্যোৎস্না দেখতেছি, উনি ভূত দেখলেন কেন, তাই না? এবং সৈয়দ শামসুল হকের আরেকটা ইয়ে আছে যে পায়ের পাওয়া যায়, যে সেটা হলো ঝড়ের খবর আগে পায় বড় গাছের ডাল, বানের খবর আগে পায় যমুনার বোয়াল। ঠিক আছে, তো এখন দেখেন যমুনা মিলে গেছে। উনি তো বলছে যমুনা নদীর কথা। তো এখন বান হইলে, ঝড় হইলে আগে বড় গাছের ডাল খবর পাবে ঝড় হচ্ছে কি, আর বান হইলে মানে বন্যা হইলে যমুনার বোয়াল মাছ টের পাবে। তো এখন উনি কিভাবে টের পাইলেন যে এই ষড়যন্ত্র হইতে পারে? আওয়ামী লীগের তো কোনো অ্যাক্টিভিটি দেখতেছি না আমরা, তাই না? আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটি আছে, তা ষড়যন্ত্রটা করবে কে? তো এই যে আপনি আগাম বললেন যে কি পাগলারে বললেন যে শাকো নাড়ানো, এখন তো পাগলা তো কবে শাকো নাড়ানো যায়, তাই না? এটা তো তার বলার দরকার ছিল না। আপনি নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে কিনা আপনি অ্যাক্টিভেট করবেন আপনার গোয়েন্দা বিভাগকে, আপনার যত মেশিনারি আছে, যত ইয়ে আছে, ল এনফোর্সার মেকানিজম যত আছে আপনি অ্যাক্টিভেট করে রাখবেন। তাদেরকে বলা হবে যে দেখো কোনো ষড়যন্ত্র। আপনি তো পাবলিকলি এটা বলতে পারেন না। আপনি বলা মানে কি, হেড অফ দি গভর্নমেন্ট বলা মানে কি, এটা বিশাল ব্যাপার। কিন্তু তখন তো অটোমেটিক একটা সন্দেহ দেখা দিবে, আরে ষড়যন্ত্র হইতে পারে। আমাদের সাদা মনে আপনি কেন কালো চিন্তা ঢুকাচ্ছেন? আমরা তো জ্যোৎস্না দেখতেছি, আপনি বলতেছেন যে এটা অন্ধকার ভূত, তাই না? ফলে দেখেন এগুলো কি বলবো, মানে এটা একটা অ্যাবনর্মাল সোসাইটি হয়ে গেছে। হ্যাঁ, সব বিখ্যাত লোকরা, হ্যাঁ সবাই তো বিখ্যাত লোক, তাই না? আমরা হলাম অখ্যাত, আমরা যারা সমালোচনা করি আমাদের কোনো মূল্য নাই। এবং এই সমস্ত বিখ্যাত লোকরা আপনার অ্যাবনর্মাল কথা বলতেছেন এবং সোসাইটিকে অস্থির করে রাখতেছেন। হ্যাঁ, এবং এই সোসাইটি কবে সুস্থির হবে এইটার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, এটা কেউ বলতে পারবে না। এবং এটা আমি ধরেন যে কেন জানি আমি সব আগেই বুঝে ফেলি। আমি এটা 10-15 বছর যাবৎ এইটা প্রভোগেট করতেছি যে আমাদের কোনো ইমিডিয়েট সলিউশন নাই, মিড টার্মও নাই, আমাদের লং টার্ম সলিউশন আছে। সেইটা কি? বিবর্তন, লাইক ডাচ অ্যান্ড দ্য ডেনিশ। আমরা ওই জলদস্যু ডাকাতরা যেভাবে আজকে সুসভ্য হয়েছে সেরকম হয়তো হইতে পারে ওভার দ্য সেঞ্চুরি। আমাদের নাই তো শুনেন, কমফোর্টেবল ইলিউশনে ভুগে কোনো লাভ আছে? আমি একটা ইলিউশনে ভুগতেছি, যে ইলিউশনে আমাকে আরাম দিচ্ছে, সেইটা না ভুগে বরং রিয়েলিটি কি সেইটা চিহ্নিত করতে পারলে বরং লাভ আছে। জি, আমাদের এখন রিয়েলিটি চিহ্নিত করাটাই সবচেয়ে বড় কাজ। জি, আপনার প্লিজ মাহবুব কামাল ভাই, আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই। সেটি হচ্ছে এই যে নির্বাচনকে সামনে রেখে যে কূটনৈতিক তৎপরতা আমরা দেখছি, আমেরিকান বাতাসে গুঞ্জনও কিন্তু রয়েছে যে আমেরিকার কোনো শঙ্কা আছে কিনা একটু জানতে চাই। শুনেন, কিসিঞ্জার আছে না, হেনরি কিসিঞ্জার, উনি মানে সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন নিক্সনের এবং পরে উনি সেক্রেটারি অফ স্টেট হয়েছিলেন ফোর্ডের আমলে। হি ওয়াজ এ ফেমাস ডিপ্লোম্যাট এবং শাটল ডিপ্লোমেসি জনক তিনি। ওই যে ক্যাম্প ডেভিড চুক্তি সভা, এই মানে শাটল ককের মতো ঘুরে। যাই হোক, ওনার একটা বিখ্যাত কথা আছে, টু বি ফ্রেন্ড অফ আমেরিকা ইজ ডেঞ্জারাস, না টু বি এনিমি অফ
আমেরিকা ইজ ডেঞ্জারাস, টু বি ফ্রেন্ড অফ আমেরিকা ইজ ফ্যাটাল। আমেরিকার বন্ধু হওয়া বিপজ্জনক, আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, আমেরিকার বন্ধু হওয়া প্রাণঘাতী। ঠিক আছে, এনিমি হইলে সেটা বিপজ্জনক, আর যদি বন্ধু হয় সেটা তার জীবন শেষ করে। ফ্যাটাল, এটা ফ্যাটাল, নট ডেঞ্জারাস। এবং বন্ধু কি হয় জানেন, বন্ধু হইলে হয় কি, আমেরিকার বন্ধু হলে কি, সে তাকে নিংড়ে 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 তার পারপাস সার্ভ করবে, বুঝছেন, বন্ধু হইলে। আর শত্রু হলে তো সরাসরি বোমা মারবে বা কি করবে। এখন দেখেন আমাদের যে আমরা যে বন্ধু ভাবতেছি না, যদি আমরা বন্ধু রিয়েলি যদি আমরা বন্ধু হই আমেরিকার, তাহলে আমাদেরকে নিংড়াবে। কী কারণ, কীভাবে নিংড়াবে? তার যে বে অফ বেঙ্গলের যে তার স্বার্থ, তার বে অফ বেঙ্গলের যে স্বার্থ, সেইখানে চায়নাকে কন্টেইন করতে আমাদের ব্যবহার করবে। এখানে মূল দ্বন্দ্বটা কি, আপনার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বনাম চায়নার রোড অ্যান্ড বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ। এখন এইখানে আমেরিকার দরকার ইন্ডিয়ার সহযোগিতা প্লাস হচ্ছে বাংলাদেশের সহযোগিতা। এখন সে আমাদের সাথে ফ্রেন্ডলি একটা ফ্রেন্ডশিপ করতে পারে, হ্যাঁ করতে পারে, আচ্ছা ঠিক আছে তোমাদের পাশে, কিন্তু এটা না, তার ফ্রেন্ডশিপ হচ্ছে ফ্যাটাল। এবং এটা আমরা পরে বুঝবো আর কি, হ্যাঁ আমরা যে পরে বুঝবো যে মানে বন্ধু সেজে সে কী করতেছে। তো এখন আমেরিকার যে কোনো অ্যাক্টিভিটি, এটা আমার পক্ষে যাক বা আমার বিপক্ষে যাই, আই ডোন্ট এন্ডোর্স। আমি আমেরিকার শত্রু হইতে চাই না, আমি আমেরিকার বন্ধু হইতে চাই না। হ্যাঁ, ইটস এ কী বলে যে এইটা হচ্ছে মানে দুধারে কাটে আর কি। হ্যাঁ, ফলে আমি চাইবো যে বাংলাদেশের পলিটিক্স টোটালি মানে মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাব মুক্ত থাকবে। মানে এটা কি সম্ভব কিনা? কোনটা? মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাব থেকে মুক্ত হওয়া। এটা যদি সম্ভব হইতো তাহলে কি আর যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এইভাবে ঈগল পাখির মতো পিক করে নিয়ে যায়? এইটা পৃথিবীর ট্র্যাজেডি, আমাদের বাংলাদেশের ট্র্যাজেডি না। এইটা ট্র্যাজেডি অফ দি হোল মানে কি বলে যে দিস প্ল্যানেট, যে আমেরিকা একটা ইউনিপোলার, একটা অসম্ভব শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠছে এবং তার অধীনে পৃথিবীটাকে থাকতে হচ্ছে। তারা বলতেছে এই পৃথিবীকে 150 বার তারা ধ্বংস করে দিতে পারে। দেখেন, নট অনলি ভেনেজুয়েলা, আপনার সাউথ আমেরিকার তার যে নেইবারহুড যেটা আছে, নেইবারলি কান্ট্রি, মেক্সিকো বলেন, কিউবা বলেন, তারপরে কলম্বিয়া বলেন, অল আর অ্যাট স্টেক। ইভেন ইন ইউরোপ, এই যে আপনার কি বলে যে এই যে গ্রিনল্যান্ড, হ্যাঁ, কবে বলবে এই যে আরে দূর বাংলাদেশ তো আমার কথা শুনতেছে না, জাস্ট ঈগল পাখি আসবে একটা তুলে নিয়ে যাবে, আপনি কি করবেন? দিস ইজ এই ট্র্যাজেডি সারা পৃথিবীর। হ্যাঁ, এবং আমাদের কিছু করার নাই। একে তো আটলান্টিকের ওই পারে, তারপরে তাদের যে মিলিটারি ওয়ারফেয়ার, তাদের যে কি বলে স্ট্রেংথ সীমাহীন, আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না তাদের কি। 45-এ যারা 2টা শহর ধ্বংস করে দিয়েছে, নাগাসাকি এবং হিরোশিমা, 45, তারা কত বছর আগাইছে, তাহলে বুঝেন কি অবস্থা এখন আমেরিকার। আর অত্যাধুনিক। হ্যাঁ, এইটা আমাদের দেখেন, আপনার বাসার পাশে যদি একটা ইয়ে থেকে সন্ত্রাসী থাকে, বড় ধরনের সন্ত্রাসী ধরেন, এটা কিন্তু এটা একটা নিয়তি। হ্যাঁ, সে আপনার মেয়েকে উত্ত্যক্ত করবেই, সে আপনাকে ইরিটেট করবে, আপনি কিছুই করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না আপনি। এই নিয়তি আপনাকে মানতে হবে, ঠিক আছে? তো ফলে এই যে আমেরিকার যে এই যে এক্সপ্যানশনিজম অথবা ইম্পেরিয়ালিজম, হ্যাঁ, এই নিয়তি সারা পৃথিবীকে মেনে নিতে হবে। হ্যাঁ, কিছু করার নাই। আসবো আমি আপনার কাছে আরো একবার, জনাব গোলাম আল রনি, আপনার কাছে একটু আসতে চাই। জ্যোৎস্নার আলোয় তবু সে দেখিল কোন ভূত। আমি যদি মাহবুব কামাল ভাইয়ের এই উক্তি দিয়ে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, তাহলে কি শতাব্দীর সেরা নির্বাচন মানে হচ্ছে না, এমন কোনো সংখ্যা দেখা দিচ্ছে কিনা? কারণ সব কিছু যখন দেখা যাচ্ছে পজিটিভ, সেখানে হেড অফ দি গভর্নমেন্ট তিনি বলছেন যে তিনি শঙ্কা করছেন বানচালের। তো সেক্ষেত্রে শতাব্দীর সেরা নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন কিভাবে হবে? আমাদের আসলে প্রথম দিন থেকে, অর্থাৎ কি বলবো, গত 8-10 বছর ধরেই গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতির কোনো একটা বিষয় আসলে পজিটিভ ছিল না, এখনও নেই। মানুষগুলো মিথ্যা কথা বলার চেষ্টা করছে। আওয়ামী লীগ জামানাতে ব্যাংকগুলো সব ঠিক আছে, অর্থ ঠিক আছে, রিজার্ভ ঠিক আছে, তো এগুলো নিয়ে আসলে মিথ্যা কথা বলা হয়েছে। আবার গত 17 মাস ধরে আমরা যারা দেখছি যে প্রথমত 15 বছরের একটা অব্যাহত যে ধ্বংসস্তূপ, তো সেই ধ্বংসস্তূপের উপর রাতারাতি তো আপনি ইচ্ছা করলে সেখানে বাগান তৈরি করতে পারবেন না, আপনাকে একটা সময় দিতে হবে।
দ্বিতীয়ত হলো যে এইরকম একটা ধ্বংসস্তূপ যখন ঘটে, একটা পরিবারে যখন একটা মারাত্মক কিছু ঘটে, তখন সেখানে পরিবারে যারা সবাই মুরব্বী আছেন, মুরব্বী আছেন গ্রামে, ধরেন একটা বাড়িতে একজন সঙ্গতিপূর্ণ পরিবার, পুরো আগুন লেগে পুরো পরিবারটা অসহায় হয়ে পড়েছে। এমনকি ওই পরিবারের যারা কর্তা ব্যক্তি তারাও মারা গেছে, এখন কয়েকজন এতিম আছেন। তো সেই এতিমদের রিহ্যাবিলিটেশনের জন্য গ্রাম বাংলার মুরব্বীরা আশেপাশে বসে যে যার মতো সাহায্য করে, সহযোগিতা করে, যেন তারা অ্যাটলিস্ট সার্ভাইভ করে। তা আমাদের প্রথমত হলো যে জুলাই আগস্ট বিপ্লবের ফলে 15 বছরের একটা মনুমেন্ট সেটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। সেই মনুমেন্টের সঙ্গে আমাদের অর্থ গেছে, আমাদের সম্মান গেছে, মর্যাদা গেছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের যে একটা মোরাল ক্যারেজ, যে শক্তি, সেটা চলে গেছে, জনগণের গেছে, পুলিশের গেছে, সেনাবাহিনীর গেছে। তো এরকম একটা জায়গাতে মানে যা উচিত ছিল, অবশিষ্ট যারা আমরা ছিলাম, আমাদের মধ্য থেকে যদি ইতিবাচক চিন্তাগুলো করা হতো, একত্রে বসে আমরা যদি কোনো রকম প্রতিহিংসা পরায়ণ না হয়ে যতটুকু আছে সেইটুকুর উপরে কী করে একটা সৌধ নির্মাণ করা যায় এই চিন্তা করতাম, সেটা ভালো হতো। কিন্তু আমরা গত 17 মাসে যেটা করেছি, যে 15 বছরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটা আরও কী করে বাড়ানো যায়, আরও কী করে নতুন নতুন শত্রু তৈরি করা যায়, আরও কী করে নতুন শ্রেণীর শত্রু তৈরি করা যায়। এরপরে নিজেদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কাজ না করে বসে থাকা যায়, এবং নিজেদের ব্যর্থতাগুলো অতীতের যারা ক্ষমতায় ছিলেন তাদের উপর দায় চাপানো যায়। তো এই কাজগুলো অত্যন্ত ম্যাটিকুলাসলি করা হয়েছে। আগের যারা সরকার ছিলেন তারা এতটা ম্যাটিকুলাস শব্দ বুঝতেন না। তারা রাজনীতির পরিভাষায়, গেয় ভাষায় যেভাবে ঝগড়াঝাটি করা যায়, গণ্ডগোল করা যায়, যেভাবে একে অপরকে খোঁটা দেওয়া যায়, খুন যখন মারামারি কাটাকাটি যা কিছু রাষ্ট্রীয় সন্ত্রাস সেগুলো করা যায়, ফলে ওগুলো ছিল ওপেন সিক্রেট, একের ওপেন। ফলে কি হলো, মানুষ, আমরা যারা ছিলাম ভুক্তভোগী, আমরা সতর্ক হতে পারতাম যে ও মাই গড, এই কথা বললে আমাকে গুম হতে হবে, এই কথা বলে আমাকে ধরা হবে, এই কথা বলে আমার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। কোনো মুনাফিকে ছিল না। কিন্তু গত 17 মাসে যে জিনিসটা হলো, আমরা দেখলাম যে ভদ্রলোক, সবগুলো ভদ্রলোক ভালো জামা কাপড় পরেন, ইংরেজিতে কথা বলেন, প্রমিত বাংলায় কথা বলেন, তারপরে শেষে নীতি কথা বলেন। এই মানুষগুলোর জমানাতে এত মব হলো কি করে? এই মব কারা করলো? এই মানুষগুলো করলো, না তাদের পেছনে কোনো ডেভিল আছে, না এভিল আছে, নাকি বিদেশি কোনো চক্রান্ত আছে, নাকি একেবারে কতগুলো শিশু আছে তারা এই কাজগুলো করেছে? এই বিষয়গুলো নিয়ে মানে আমরা এখনো ভাবতে পারছি না যে এই যে একটা গত 100 বছর, কেন হাজার বছরের বাঙালির ইতিহাসে যে মব হয়নি, এই প্রথম যে মব হলো, এটা রিজনটাকে, হু ডিড ইট, হু ইন্সপায়ার্ড ইট? একটু জানতে চাই যে আপনি যেটা বলছেন যে অতীতে এরকম হয়নি, যেটা কিছুক্ষণ আগে বলেন যে অতীতে এত মব হয়নি, মানে অতীতে যেটা হতো সেটাকে হামলা বলে চালানো হতো, এখন সেটাকে মব বলে চালানো হচ্ছে কেন? একই তো, আমরা তো আওয়ামী লীগের আমলেও তো আবার আপনি মানে আপনার এই প্রশ্নটাই আমি একটু দ্বিমত পোষণ করছি। প্রথম হলো, অতীতে যেটা হতো সেটা সন্ত্রাসী হামলা, নিষ্ঠুরতা, সমস্ত কিছু ওপেন সিক্রেট, মানুষ বুঝতো। যেমন বিশ্বজিৎ হত্যাকাণ্ড হয়েছে, মানে প্রচণ্ড নির্মম একটা ঘটনা, এটা বলার মতো নয়। কিন্তু ওই ঘটনা দেখে বুঝে আপনি টের পেতেন যে কারা করেছে, এবং ওই ঘটনা দ্বিতীয়বার, বিশ্বজিতের মতো ঘটনা কিন্তু দ্বিতীয়বার ঘটেনি। এই কারণ হলো, যে ঘটিয়েছে সেও যেভাবে সাহস পায়নি, আর যারা ঘটিয়েছে মানে যাদের উপর ঘটানো হয়েছে ওই রকম দ্বিতীয় বিশ্বজিৎ তৈরি হয়নি। ফলে এক একটি ঘটনা একবারই শেষ হয়ে গেছে। নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, খুবই খারাপ, জঘন্য, কিন্তু দ্বিতীয় কোনো 7 মার্ডার হয়নি। আয়নাঘর হয়েছে, আমরা পরে জেনেছি। ধরেন দৃশ্যমান যদি ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইলিয়াস আলীর গুমের ঘটনা ধরতে পারেন, যে খুব সারা বাংলাদেশ তোলপাড় করেছে, কিন্তু দ্বিতীয় কোনো ইলিয়াস আলীর গুমের ঘটনা ঘটেনি। সালাউদ্দিন সাহেবকে পাচার করা হয়েছে, তারপরে ফরহাদ মাজারের উপরে পাচার করার জন্য, বিদেশে ধরে নেওয়ার জন্য চেষ্টা হয়েছে, কিন্তু এই ঘটনা একবারই এক একটা ঘটনা ঘটেছে। কিন্তু গত 17 মাসে যে অপরাধগুলো হয়েছে, অপরাধীরা মনে করেছে যে এটা তাদের একটা অধিকার, এটা তাদের একটা মোরাল, মানে যাকে বলে, এটা এই অধিকারটা তারা অর্জন করেছে বিপ্লবের মাধ্যমে। আমি ওইটা বিপ্লব কথাই বললাম না, অর্জন করেছে। ফলে কি হলো,
একই ঘটনা বারবার ঘটেছে। এই মব বলেন, যা কিছু বলেন, প্রত্যেকটা জিনিস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, আর এটার জন্য কোনো বিচার হয়নি। অতীতে বিচার হয়েছে, যেমন ধরেন বিশ্বজিৎ হত্যাকাণ্ড হলো, তাকে কিন্তু বিচার করতে হয়েছে। কিন্তু এইবার মানে মব করেছে, কোনো সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ারকে ধাক্কা মেরেছে, মেজর জেনারেলকে গালাগালি করেছে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বলা হয়েছে। তারপর সেনাবাহিনীর প্রধানের বাপ মা তুলে তার জন্ম নিয়ে আজেবাজে কথা বলা হয়েছে। সংস্কৃতি এখনো তাহলে না, অতীতে বিচারহীনতা, অতীতে যখনই একটা ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে বিচার হয়েছে। এখনো বিচারটা হয়তো আপনার মনোভূত হয়নি, আপনি চেয়েছেন যে এটাকে ক্রস ফায়ারে দেওয়া হোক, এটাকে ফাঁসিতে লটকে দেওয়া হোক, কিন্তু বিচার হয়েছে। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের জন্য কি বিচার হয়নি? এমনকি ধরেন 21 আগস্টের গ্রেনেড হামলা, আপনি বিশ্বাস করুন আর না করুন, বিএনপির জমানাতে তো এই বিচারগুলো শুরু হয়েছে, তাই না? তো এগুলো হয়েছে, কিন্তু এখন আপনি গত 17 মাসে জাস্ট দেখান যে একটা সিঙ্গেল অপরাধ কেউ পুলিশের সঙ্গে করেছে, কেউ আর্মির সঙ্গে করেছে, কেউ কোনো কলেজের প্রিন্সিপালের সঙ্গে করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, তাদের চুলের মুঠি ধরে টেনে তাদেরকে মানে কি বলবো, সেই বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় একটি ঘটনা, হ্যাঁ ওটা তো দেখেছি। কেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেননি? রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘটেনি? তো এখন এখানে কে না অপমানিত হয়েছে? থানায় মাস্তানি করার পরে 12 ঘন্টার মধ্যে জামিন পায় নাই। আচ্ছা গেল, মানে ওটা তো ঘটেছে। মানে এখানে আপনি একটা জায়গাতে দেখান যে স্বয়ং ডক্টর রিনুস তিনিও তো মবের শিকার হয়েছেন, তার ওই যমুনার সামনে গিয়ে মব করা হয়নি? বহুবার করা হয়েছে। তো এরকম একটা ঘটনার সুরাহা না হওয়ার কারণে কি হলো, আরেকটা তৈরি হচ্ছে, অপরাধটা একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। একটু যে আপনি বলেন, আমি আরেকটা যোগ করতে চাই। অপরাধটা একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এবং মানে গডফাদার সোসাইটির মতো অপরাধের একটা ম্যানুয়াল তৈরি করে হয়েছে, কি করিলে কি হইবে, হ্যাঁ মানে একটু তৈরি হয়েছে। এবং এই অপরাধের জগতের কতগুলো মাস্টার তৈরি হয়ে গেছে। যেমন আমরা মাস্টার মাইন্ড বলেছি, এখন বলেন না মাইন্ডে থাকলে হবে না, এটা স্কুল খুলে গেছে যে দিস ইজ দ্য স্কুল, দিস ইজ দ্য কলেজ, অপরাধের স্কুল, দ্য ক্রিমিনাল স্কুল। এখানে শিক্ষা দেওয়া হয় যে এইভাবে মব করতে হবে, এইভাবে চাঁদাবাজি করতে হবে, এইভাবে এই কাজগুলো করতে হবে, এবং করলে তোমার খুব দ্রুত উন্নয়ন হবে। এবং এইভাবে আগে যেমন টাকা পাচার করা হতো, খুব গোপনে করা হতো, তারপরে শেষে কোনো পিএস এপিএসের বিরুদ্ধে বদনাম হলে সঙ্গে সঙ্গে তার চাকরি চলে যেত। এইবার সেই ম্যাটিকুলাস ডিজাইনের কারণে কারো কোনো শাস্তি হচ্ছে না, বরং এই লোকগুলো প্রমোশন হচ্ছে এবং বুক ফুলিয়ে চিতিয়ে চিতিয়ে তারা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এবং বুক থাপড়ে থাপড়ে বলেছে, নে পারলে কিছু কর, আমি মব করেছি, পারলে কিছু কর, আমি এই থানা জ্বালিয়ে দিয়েছি, এই জিনিসগুলো করেছি। তো এই ঘটনার আপনি একেবারে খুব দ্রুত, এই ঘটনার উপর একেবারে দ্রুত রাতারাতি বাংলাদেশে দুধের নহর প্রবাহিত হয়ে যাবে, জান্নাতের মানে একটা আবহাওয়া চলে আসবে। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে এক সময় যারা দেশকে বা দেশবাসীকে ভাঙা ঘরের গল্প শোনাতো, আমরা দেখেছি যে নির্বাচনের হলফনামায় তাদের লাখ লাখ টাকা, এই যে 17-18 মাস আগে যারা একটি চাকরির জন্য আন্দোলন করেছে, তারা এই 17-18 মাসের মধ্যে এত টাকা আসলে কোথায় পেল, এর উৎসই আসলে বাকি। মানে প্রথমত হলো যেখানে আপনি ওই আনোয়ার হোসেন মঞ্জু খুব সুন্দর একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে আপনি মন খুলে কথা বলেন। তা আমি তো কথা বলি নাই, শুধু শুরু করছি, তাতে আমার এই অবস্থা। হ্যাঁ, তো লোকজন বলছে কি বলছে, বলছে যে আমি হালার পোহালা বলেছি। তো এই যে আমাদের দেশে বাস্তবতা হলো তারা দয়া করে ওই কয়টা টাকার কথা বলেছেন, না বললে আপনি কি করতেন? তারা যদি বলতেন যে ঠিক আছে আমি 500 কোটি টাকা আমি আয় করেছি, ওখানে উল্লেখ করতেন, আপনি কি করতেন? যেগুলো উল্লেখ করছেন সেগুলোই তো আপনি মিলাতে পারছেন না। যে একজন লোক কনসালটেন্সি করে এত টাকা উপার্জন করছেন, একটা লোক টকশো করে নাকি কত টাকা উপার্জন করেছেন, কিন্তু একজন লোক বলছে সে টকশো করে কোটি টাকা নাকি তার ইনকাম হয়েছে টকশো করে। তখন সে যদি বলতো যে না আমি টকশো করে 100 কোটি টাকা ইনকাম করেছি, আপনি কি করতেন বলেন? আমাদের এই যে সমাজ আনডান হয়ে গেছে। ফলে এখন হলো কি, যারা এই কাজগুলো করেছেন এটা তাদের দয়া মায়ার উপরে নির্ভর করছে। তারা দয়া করে যতটুকু মানে ডিসক্লোজ করেছেন, সেই ডিসক্লোজ করার ফলে ওটা নিয়ে তো ইলেকশন কমিশন বা ইভেন যারা রিটার্নিং অফিসার আছে তারা তো কেউ রিয়্যাক্ট করেনি, এখন পর্যন্ত রিয়্যাক্ট করেনি। এবং এই অবস্থা যদি চলতে থাকে ভবিষ্যতে রিয়্যাক্ট হবে না। তো এরকম একটা সিস্টেমের মধ্যে আমরা চলে গেছি।
ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব কামাল, একটু আসতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনি যেটা কিছুক্ষণ আগে একটি কথা বলেছেন যে নির্বাচন হবে না, যদি হয় তাহলে একটা ডিজাস্টার নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন হবে 12 তারিখেই হবে, তার একদিন আগে হবে না, পরেও হবে না। মানে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই পর্যবেক্ষণ আপনার কি, যে নির্বাচন আসলে হচ্ছে কিনা। হ্যাঁ, প্রধান উপদেষ্টা যতবার বলবেন যে নির্বাচন সঠিক সময় হবে, ততবারই আমি অবিশ্বাস করব, সন্দেহ বাড়বে, ততবারই আমার সন্দেহ বাড়বে, ভয় বাড়বে। এগুলি কিছু না। মানে খালি উদ্ধৃতি আসে। হ্যাঁ, কি করব, নিজের কথা নাই। বুর্জুয়া শ্রেণীর প্রচার যন্ত্রগুলো যখন গর্জে উঠে, বুঝতে হবে তারা দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, এই যে ক্রাইম কেন বাড়ছে না আমি একটু বলি। এই পলিটিক্যাল ক্রাইম কেন বাড়তেছে। Subscribe to my channel.